wings. কাহিনী শুরু হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয় দিয়ে। সাল 2014-তে গ্লোবাল ওয়ার্মিং চরমে পৌঁছে গিয়েছিল। তাপমাত্রা বাড়ছিল আর পৃথিবীর প্রতিটি কোণা জ্বলছিল। বিজ্ঞানীরা এটাকে থামাতে শেষ অস্ত্র হিসেবে এক পরীক্ষা চালালো। তারা আকাশে এক বিশেষ রাসায়নিক ছেড়ে দিল, যার উদ্দেশ্য ছিল পৃথিবীকে ঠান্ডা করা। কিন্তু এই পরীক্ষা এক মারাত্মক ভুলে পরিণত হল, যা পুরো পৃথিবীকে ধ্বংস করে দিল। রাসায়নিকটা এতটাই শক্তিশালী ছিল যে সে পৃথিবীকে বরফের চাদরে ঢেকে ফেলল। আকাশ থেকে ঘন বরফ পড়তে লাগল, সমুদ্র জমে পাথরের মতো শক্ত হয়ে গেল। চারপাশে শুধু সাদা মৃত্যুর ছায়া নেমে এলো। ধীরে ধীরে মানুষ, প্রাণী, গাছপালা সবকিছু ধ্বংস হতে লাগল। পৃথিবী এক বিরান বরফাচ্ছন্ন মরুভূমিতে পরিণত হল। এই ভয়াবহতায় মানবজাতির শেষ আশা ছিল এক ট্রেন, স্নো পিয়ার্সার। এটা বানিয়েছিল এক বিলিয়নিয়ার ইঞ্জিনিয়ার, উইলফোর্ড। এই ট্রেন কোনো সাধারণ ট্রেন ছিল না। এর ইঞ্জিন কখনো বন্ধ হতো না। এটা ছিল এমন এক যন্ত্র যা বিরামহীনভাবে পৃথিবীর চারপাশে অসীম রেলপথে ঘুরে বেড়াত। এই ট্রেনে মানুষের বেঁচে থাকার জন্য দরকারি সবকিছু ছিল: বিদ্যুৎ, পানি, খাবার আর পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ এক দুনিয়া। ট্রেনের ভেতরে মানুষকে ভাগ করে দেওয়া হয়েছিল 3 ভাগে, যেন ছোট একটা সমাজ গড়ে উঠেছিল এখানে। সবচেয়ে সামনে, ফার্স্ট ক্লাসের ডিব্বায়, থাকত ধনী লোকেরা। এরা ছিল সেই সব লোক যারা মোটা টাকা দিয়ে টিকিট কিনেছিল। তাদের জন্য এই ট্রেন কোনো 5 স্টার হোটেলের চেয়ে কম ছিল না। সুস্বাদু খাবার, মদ, বিলাসবহুল বেডরুম আর সব রকমের আরামায়েশ। তারা যা চাইত তাই পেত। তাদের জন্য সবকিছু হাতের নাগালেই ছিল। মাঝের কামরাগুলোতে থাকত ইকোনমি ক্লাসের যাত্রীরা। তাদের জীবন ফার্স্ট ক্লাসের মতো বিলাসবহুল না হলেও তারা মোটামুটি স্বাভাবিকভাবে বেঁচেছিল। তাদের খাবার ছিল, পরিষ্কার পানি ছিল, আর কিছু মৌলিক সুবিধাও ছিল। কিন্তু ট্রেনের একেবারে পেছনে, টেল সেকশনে, থাকত থার্ড ক্লাসের লোকেরা। এরা ছিল সেই গরিব মানুষ যাদের বিনামূল্যে ট্রেনে উঠতে দেওয়া হয়েছিল। কিন্তু তাদের জীবন ছিল নরকের থেকেও ভয়ঙ্কর। ভালো খাবার তো দূরের কথা, গোসল করার পানিও তারা পেত না। গত 17 বছর ধরে এই লোকেরা বেঁচেছিল শুধু এক অদ্ভুত জিনিস খেয়ে, একটা অচেনা প্রোটিন বার, যা প্রতিদিন গার্ডরা তাদের দিয়ে যেত। ওরা ভাগ করে খেত। টেল সেকশনের লোকেদের অবস্থা এতটাই খারাপ ছিল যে তারা বাইরের দৃশ্য দেখার সুযোগও পেত না। ট্রেনের মালিক উইলফোর্ড থাকত ইঞ্জিন সেকশনে। সেখান থেকেই সেই এই ছোট্ট পৃথিবীকে নিয়ন্ত্রণ করত। এই ট্রেনে সবকিছুই ছিল: বিদ্যুতের ঝলকানি, পানির যোগান, খাবার দাবার, আর ফার্স্ট ও ইকোনমি ক্লাসের বাচ্চাদের জন্য স্কুলও। কিন্তু এই সব সুবিধা কেবল ধনী আর মধ্যবিত্তদের জন্যই ছিল। টেল সেকশনের মানুষের জন্য ছিল শুধু অন্ধকার, নোংরা পরিবেশ আর সেই প্রোটিন বার। এই ট্রেন কোনোদিন থামত না। এটা 24 ঘন্টা চলতেই থাকত। আর পৃথিবীর এক চক্কর শেষ করতে লাগত পুরো 1 বছর। প্রতি বছর যখন ট্রেন একটা বিশেষ সেতু, কাতেনা ব্রিজ পার হতো, তখন সেটা নতুন বছর হিসেবে ধরা হতো। এই সেতুই ছিল ট্রেনের আরেকটা বছর সম্পূর্ণ করার প্রতীক। এবার কাহিনী পৌঁছে যায় সাল 2031-এ, যেখানে 2 জন গার্ড টেল সেকশনে এলো। এবার তাদের দাবি ছিল একজন ভায়োলিন বাদক, যাকে তারা ফার্স্ট ক্লাস কামরার জন্য চাইছিল। এক বৃদ্ধ লোক সামনে এলো। সে বলল যে সে আর তার স্ত্রী দুজনেই ভায়োলিন বাজাতে পারে, কিন্তু গার্ডদের প্রয়োজন ছিল শুধু একজন। যখন লোকটা স্ত্রীর বিনা যেতে অস্বীকার করল, তখন গার্ডরা নিষ্ঠুরতার সীমা ছাড়িয়ে গেল। তারা তার স্ত্রীর হাত ভেঙে দিল আর তাকে জোর করে নিয়ে গেল। এটা দেখে টেল সেকশনে ক্ষোভ বিস্ফোরিত হল। মানুষের ধৈর্য ফুরিয়ে গিয়েছিল। এদিকে কার্টিস এভারেট আর তার বন্ধু এডগার অন্য কাজে ব্যস্ত ছিল। তারা প্রোটিন বারগুলোর ভেতরে লুকোনো মেসেজ খুঁজছিল। এই মেসেজ কেউ সামনের কামরা থেকে পাঠাতো। টেল সেকশনের মানুষের অবস্থা এতটাই করুণ ছিল যে এই মেসেজগুলোই ছিল তাদের শেষ আশার আলো। তানিয়া, এক মা, কার্টিসকে জানালো যে সে যে মেসেজ খুঁজছে তা তার ছেলের প্রোটিন বারের ভেতরে আছে। কার্টিস ছেলেটাকে ফুসলে সেই বার নিল। সে বারটা ভেঙে ভেতর থেকে এক ছোট্ট ক্যাপসুল বের করল। ক্যাপসুলের ভেতরে ছিল এক গোপন মেসেজ, যা টেল সেকশনের মানুষদের বিদ্রোহে প্ররোচিত করছিল। গত 17 বছর ধরে তারা শুধু এই প্রোটিন বার খেয়েই বেঁচেছিল। তাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তারা এখন বিদ্রোহের জন্য তৈরি ছিল। তারা সামনের কামরায় যেতে চাইছিল, যেখানে ছিল আরাম, আয়েশ আর সুখ সুবিধা। কোনো রকমে বেঁচে ছিল তারা, কিন্তু এটা সহজ ছিল না। গত 17 বছরে তারা 2 বার বিদ্রোহের চেষ্টা করেছিল, কিন্তু 2 বারই তারা ব্যর্থ হয়েছিল। টেল সেকশনের মানুষ কার্টিসকে তাদের নেতা মানত, কিন্তু কার্টিস নিজেকে নেতা হিসেবে মানতে চাইত না। তার অতীত তাকে কষ্ট দিত, একটা এমন অতীত যা তাকে নেতা হতে বাধা দিত। কার্টিস সেই বার্তাটা দেখালো গিলিয়ামকে। গিলিয়াম ছিল টেল সেকশনের সবচেয়ে বয়স্ক আর জ্ঞানী মানুষ।
সে কার্টিসকে নিজের নেতা মনে করত, যদিও কার্টিস সেটা স্বীকার করত না। এই বার্তায় একটা নাম ছিল, নামগং মিসু। নামগংই ছিল সেই ব্যক্তি যে ট্রেনের সিকিউরিটি সিস্টেম ডিজাইন করেছিল, কিন্তু এখন সে ট্রেনের জেল সেকশনে বন্দী ছিল। টেল সেকশনের লোকেদের পরিকল্পনা ছিল নামগংকে মুক্ত করা। তার সাহায্যে তারা ট্রেনের সব দরজা খুলে ইঞ্জিন সেকশন পর্যন্ত পৌঁছাবে। যদি তারা ইঞ্জিন দখল করতে পারে, তবে পুরো ট্রেন তাদের নিয়ন্ত্রণে চলে আসবে। তাহলেই তাদের জীবন বদলে যাবে। এটাই ছিল তাদের শেষ সুযোগ। সেই রাতেই গার্ডরা আর ট্রেনের সিইও মেসন আবার টেল সেকশনে এলো। এইবার তারা শিশুদের দাবি নিয়ে এলো। গার্ডরা বাচ্চাদের উচ্চতা মাপা শুরু করল। তানিয়া আর অ্যান্ড্রু চেষ্টা করল তাদের সন্তান টিমি আর অ্যান্ডিকে লুকিয়ে রাখতে, কিন্তু গার্ডরা ছিল নিষ্ঠুর। তারা জোর করে বাচ্চাদের তুলে নিয়ে গেল। অ্যান্ড্রু রাগে মেসেনের মাথায় একটা জুতো ছুঁড়ে মারল, যেন সে তার ছেলেকে না নিয়ে যায়। মেসেন বাচ্চাদের নিয়ে চলে গেল, কিন্তু কিছুক্ষণ পর আবার ফিরে এলো। সে সেই জুতোটাই তুলে নিয়ে টেল সেকশনের মানুষদের ব্যঙ্গ করতে লাগল। সে বলল, যেমন জুতোর জায়গা পায়ে আর মাথার জায়গা শরীরের উপরে, ঠিক তেমনি তোমাদের জায়গা টেল সেকশনে। নিজেদের সীমা কখনো ভোলা উচিত নয়। এটা শুনে টেল সেকশনের মানুষের রক্ত ফুটতে লাগল। মেসন অ্যান্ড্রুকে শাস্তি দেবার সিদ্ধান্ত নিল। সে গার্ডদের আদেশ দিল অ্যান্ড্রুর হাত ট্রেনের বাইরে বের করে রাখতে। বাইরের ঠান্ডা এতটাই ভয়ঙ্কর ছিল যে মাত্র 7 মিনিটেই তার হাত জমে গেল। তারপর গার্ডরা হাতুড়ি দিয়ে তার হাত ভেঙে দিল। এটা ছিল এক ভয়ঙ্কর শাস্তি। টেল সেকশনে অনেকেই ছিল যাদের হাত বা পা এভাবে কেটে ফেলা হয়েছিল। হয়তো তারাও কোনো একসময় বিদ্রোহের চেষ্টা করেছিল, অথবা এমন কোনো ভুল করেছিল যার শাস্তি এইভাবে পেয়েছিল। এটা দেখে কার্টিস আর বাকি সবাই আরও রাগে ফেটে পড়ল। বিদ্রোহের সময় এসে গেছে। কার্টিসের মনে একটা সন্দেহ ছিল। সে ভাবছিল গার্ডদের বন্দুকগুলোতে আসলে গুলি নেই, কারণ গত 10 বছরে যত বিদ্রোহ হয়েছে তাতে সব গুলি শেষ হয়ে গেছে। ট্রেনে নতুন গুলি বানানোর কোনো উপায়ও ছিল না। তাই কার্টিস নিশ্চিত ছিল যে গার্ডরা শুধু ভয় দেখানোর জন্য ফাঁকা বন্দুক নিয়ে ঘোরে। সে তার সন্দেহ পরীক্ষা করার সিদ্ধান্ত নিল। সে এক গার্ডের কাছে গিয়ে তার বন্দুক নিজের মাথায় ঠেকাতে বলল, তারপর ট্রিগার চাপতে বলল। যেমনটা কার্টিস ভেবেছিল তেমনই হলো। বন্দুকের ভেতর কোনো গুলি ছিল না। এটা দেখে টেল সেকশনের মানুষের সাহস অনেক বেড়ে গেল। তারা গার্ডদের উপর ঝাঁপিয়ে পড়ল। গার্ডদের মেরে ফেলা হলো, আর বিদ্রোহীরা পৌঁছে গেল জেল সেকশনে। সেখানে তারা নামগং মিনসু আর তার মেয়ে ইয়োনাকে মুক্ত করল। দুজনেই ক্রোনল নামের এক ধরনের ড্রাগে আসক্ত ছিল আর ঘুম পাড়ানো চেম্বারে বন্দী ছিল। ট্রেনে যাদের শাস্তি দেওয়া হতো তাদের এমন চেম্বারেই রাখা হতো। নামগং কার্টিসের সাথে একটা চুক্তি করল। সে বলল প্রতিটি দরজা খোলার বদলে তাকে 2 ডোজ ক্রোনল দিতে হবে। কার্টিস চুক্তি মেনে নিল। ইয়োনার একটা বিশেষ ক্ষমতা ছিল। সে দরজার ওপারে কি আছে সেটা অনুভব করতে পারত। তারা যখন পরের সেকশনে পৌঁছালো, তাদের সামনে এলো জানালাগুলো। 17 বছর পর টেল সেকশনের মানুষ প্রথমবার সূর্যের আলো দেখল। বাইরে চারপাশ ঢাকা ছিল বরফে। গিলিয়াম, টেল সেকশনের সবচেয়ে জ্ঞানী বৃদ্ধ, এটা দেখে ভীষণ কষ্ট পেল। 17 বছর কেটে গেছে, কিন্তু পৃথিবীর বরফ এখনও গলে না। এটা দেখে অনেকের মন ভেঙে গেল, কিন্তু তাদের বিদ্রোহের আগুন নিভল না। পরের কামরায় তারা পৌঁছালো সেই জায়গায় যেখানে প্রোটিন বার বানানো হয়। কার্টিস মেশিনের ভেতরে উকি দিয়ে যা দেখল তাতে স্তব্ধ হয়ে গেল। প্রোটিন বার বানানো হতো তেলা পোকা পিষে। এটা ছিল এক ঘৃণ্য গোপন রহস্য। কার্টিস এটা নিজের মধ্যেই রাখল, কারণ সে চাইছিল না মানুষ এটা জেনে আরও ভেঙে পড়ুক। এই সময় সে আরেকটা বার্তা পেল। তাতে লেখা ছিল ওয়াটার, মানে এবার তাদের ট্রেনের পানি সরবরাহের সেকশন দখল করতে হবে। এটা ছিল ট্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যদি তারা এটা নিয়ন্ত্রণে নিতে পারে, তবে তাদের কথা শোনা হবে। পানির সরবরাহ নিয়ন্ত্রণে নেওয়া মানে ছিল তারা উইলফোর্ড আর ফার্স্ট ক্লাসের মানুষদের বাধ্য করতে পারবে। তারা সেটা করতে পারত, কিন্তু এই কাজ এতটা সহজ ছিল না। যখন তারা পরের দরজা খোলার প্রস্তুতি নিচ্ছিল, ইয়োনা বিপদের আশঙ্কা জানালো। সে বলল দরজার ওপারে কিছু একটা ভুল আছে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। দরজা খোলা মাত্রই সামনে দাঁড়ানো ছিল অসংখ্য অস্ত্রধারী গার্ড। এটা আসলে এক ভাত ছিল। গার্ডরা বিদ্রোহীদের ওপর আক্রমণ করল। সেখানে শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। ঠিক তখনই ট্রেনে ঘোষণা হলো ট্রেন ইকাতেরিনা ব্রিজ পেরোতে যাচ্ছে, যা প্রতি বছরের এক চক্কর শেষ হবার প্রতীক। গার্ডরা চিৎকার করে বলল হ্যাপি নিউ ইয়ার, কিন্তু রেল লাইনে ছিল এক বিশাল বরফখণ্ড, যার ধাক্কায় ট্রেন দুলতে শুরু করল। ইয়োনা নিচের খাদে একটা ভেঙে পড়া বিমান দেখল, যা গত বছরের তুলনায় এখন আরও পরিষ্কার দেখা যাচ্ছিল। মানে বরফ আস্তে আস্তে গলতে শুরু করেছে। এটা ছিল এক ক্ষীণ আশা, কিন্তু বিদ্রোহীদের সামনে তখন জীবন মৃত্যুর লড়াই।
ঠিক তখনই মন্ত্রী মেসন সেখানে পৌঁছাল। সে বিদ্রোহীদের ব্যঙ্গ করে বলল, তাদের উচিত উইলফোর্ডের প্রতি কৃতজ্ঞ থাকা, যিনি তাদের ট্রেনে আশ্রয় দিয়েছেন। সে বলল, টেল সেকশনের লোকেরা তাদের সীমা ভুলে গেছে। তারা ট্রেনের ভারসাম্য নষ্ট করার চেষ্টা করেছে এবং এখন তাদের শাস্তি পেতে হবে। সে গার্ডদের আদেশ দিল, টেল সেকশনের 24% মানুষকে হত্যা করতে হবে, যাতে ট্রেনের জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকে। ট্রেন ঢুকতে যাচ্ছিল এক দীর্ঘ সুড়ঙ্গে। গার্ডরা নাইট ভিশন গগলস পরে নিল আর অন্ধকারে বিদ্রোহীদের ওপর আক্রমণ শুরু করল। কার্টিস তার সঙ্গীদের মশাল জ্বালাতে বলল। মশালের আলোয় টেল সেকশনের লোকেরা গার্ডদের মোকাবিলা করল। এটা ছিল রক্তক্ষয়ী যুদ্ধ। লড়াই চলার সময় এক বিদ্রোহী মেসানের এক কমান্ডারকে ধরে ফেলে, কিন্তু মেসান নির্দয়ভাবে তাকে বলি দিল। সে নিজের কমান্ডারের জীবনের কোনো মূল্য দিল না। এক গার্ড এডগারকে ধরে ফেলে এবং কার্টিসকে থেমে যেতে হুমকি দেয়। কার্টিস মেসানকে ধরতে চেষ্টা করে, কিন্তু এর আগেই গার্ড এডগারকে মেরে ফেলে। এটা দেখে কার্টিসের বুক ভেঙে গেল। এডগার ছিল তার বন্ধু। বন্ধুর মৃত্যু কার্টিসকে আরও ক্রুদ্ধ করল। অবশেষে কার্টিস মেসনকে বন্দী করল। সে গার্ডদের লড়াই থামাতে বলল। এখন মেসন তাদের হাতে বন্দী। জিজ্ঞাসাবাদে মেসন জানালো, টিমি আর অ্যান্ডি সামনের কামরায় আছে। সে বলল, উইলফোর্ড শিশুদের খুব ভালোবাসে, তাই তাদের ওখানে নিয়ে যাওয়া হয়েছে। সে আরও জানালো, পানির সরবরাহ আসে ইঞ্জিন সেকশন থেকে। সেখানে বরফ গলিয়ে পানি তৈরি করা হয়। মানে, টেল সেকশনের লোকদের পানি দখলের পরিকল্পনা নিরর্থক, কারণ পানির নিয়ন্ত্রণ ইঞ্জিন সেকশনেই আছে। নিজেকে বাঁচানোর জন্য মেইসন প্রতিশ্রুতি দিল সে কার্টিসকে উইলফোর্ডের কাছে নিয়ে যাবে। কার্টিস তার কথা মেনে নিল, কিন্তু গিলিয়াম তাকে সতর্ক করল। সে বলল, যখন কার্টিস ইঞ্জিন সেকশনে পৌঁছাবে, উইলফোর্ড তাকে কথার জালে জড়ানোর চেষ্টা করবে। গিলিয়ামের পরামর্শ ছিল, তার জিভ কেটে দিও, কারণ সে লোকজনকে কথার ফাঁদে ফেলার ওস্তাদ। কার্টিস, নামগং, ইয়োনা, তানিয়া এবং আরও কয়েকজন সঙ্গী মেইসনকে নিয়ে সামনে এগোল। তারা ফার্স্ট ক্লাসের কামরাগুলোতে প্রবেশ করল, যা একেবারেই আলাদা এক দুনিয়ার মতো লাগছিল। সেখানে ছিল ফল সবজির বাগান, সবুজে ঘেরা গাছপালা, টাটকা ফল আর রঙিন সবজি। মনে হচ্ছিল তারা যেন অন্য এক জগতে ঢুকে পড়েছে। এর পরের কামরায় ছিল এক বিশাল অ্যাকোয়ারিয়াম, যেখানে মাছ সাঁতার কাটছিল। এমনকি সেখানে একটি সুশি বারও ছিল। টেল সেকশনের লোকেরা জীবনে প্রথমবার সুশি খেল। তাদের কাছে এটা ছিল স্বপ্নের মতো। কার্টিস মেইসনকে বাধ্য করল প্রোটিন বার খেতে, যেটা তেলাপোকা পিষে তৈরি হয়। মেইসন ঘৃণা ভরে মুখ বাঁকালেও খেতে হলো। এটা ছিল কার্টিসের প্রতিশোধ নেওয়ার এক উপায়। এরপর তারা গেল একটা স্কুলে। সেখানে ফার্স্ট ক্লাসের বাচ্চাদের পড়ানো হতো, কিন্তু এটা কোনো সাধারণ স্কুল ছিল না। সেখানে শিশুদের মগজ ধোলাই করা হতো। তাদের শেখানো হতো উইলফোর্ড যেন এক ঈশ্বর, যিনি মানবজাতিকে রক্ষা করেছেন। আর টেল সেকশনের মানুষগুলো হলো নোংরা, নিকৃষ্ট আর অকাজের। তানিয়া তার ছেলে টিমির ছবি দেখিয়ে জিজ্ঞাসা করল, কেউ কি তাকে দেখেছে? এক শিশু জানালো, বাচ্চাদের সামনের কামরাগুলোতে নিয়ে যাওয়া হয়েছে। ট্রেন তখন সেই জায়গা দিয়ে যাচ্ছিল যেখানে আগের বিদ্রোহে কিছু লোক ট্রেন থেকে লাফিয়ে পড়েছিল। বাইরের ভয়ঙ্কর ঠান্ডায় তারা সাথে সাথেই জমে মারা গিয়েছিল। স্কুলের শিক্ষিকা শিশুদের সেই লাশ দেখাত এবং বলতো, ট্রেনই তোমাদের বাড়ি। যদি ইঞ্জিন থেমে যায়, তোমরাও জমে মরবে। এটা ছিল শিশুদের ভয় দেখানোর উপায়, যাতে তারা কখনো বিদ্রোহের কথা না ভাবে। ঠিক তখনই এক লোক এলো ডিম ভর্তি ঝুড়ি নিয়ে। সে নববর্ষের উপলক্ষে বাচ্চাদের ডিম বিলি করতে শুরু করল। টেল সেকশনের লোকদের মনে ছিল ডিম আর মুরগির মতো জিনিস বহু বছর আগেই শেষ হয়ে গেছে, তাই তারা ডিম দেখে অবাক হয়ে গেল। কিন্তু হঠাৎই সেই লোক ঝুড়ি থেকে মেশিন গান বের করল। সে মেসানের পাহারাদারদের ছাড়িয়ে নিল এবং বিদ্রোহীদের উপর আক্রমণ শুরু করল। ঠিক সেই সময় স্কুলের শিক্ষিকাও তার ঝুড়ি থেকে বন্দুক বের করে কার্টিস আর তার সঙ্গীদের উপর গুলি চালালো। এই হামলায় কার্টিসের এক সঙ্গী মারা গেল, কিন্তু কার্টিসের আরেক সঙ্গী ছুরি ছুঁড়ে শিক্ষিকার গলায় মেরে ফেলল তাকে। কার্টিস আর তার সঙ্গীরা সিসিটিভি স্ক্রিনের দিকে তাকালো। সেখানে তারা দেখল পানি সেকশনে ফ্র্যাঙ্কো, গার্ডদের নেতা, বাকি বিদ্রোহীদের মেরে ফেলেছে। সে গিলিয়ামকে টেনে এনে ক্যামেরার সামনে গুলি করে দিল। এটা দেখে কার্টিসের রাগ আকাশ ছুঁল। রাগে ফেটে গিয়ে সে মেসানকে হত্যা করল। এখন শুধু কার্টিস, নামগং আর ইয়োনা বেঁচে ছিল। তারা সামনে এগোল। এখন তারা ফার্স্ট ক্লাসের জগতে ঢুকেছিল। এখানে ছিল হাসপাতাল, দর্জির দোকান, বিউটি পার্লার আর সুইমিং পুলের মতো সুবিধে। এক কামরায় ধনী লোকেরা ক্রোনল নামক মাদকের নেশায় পার্টি করছিল। নামগং আর ইয়োনা ওখান থেকে প্রচুর ক্রোনল সংগ্রহ করল। এই ড্রাগ পরে তাদের কাজে লাগতে যাচ্ছিল। যখন তারা ইঞ্জিন সেকশনের কাছে পৌঁছল, কার্টিসের রাগ ফেটে পড়ল। সে দরজা ভাঙার চেষ্টা করল। নামগং তাকে শান্ত করল এবং তার শেষ সিগারেটটা দিল।
কার্টিস তখন নিজের অতীতের ভয়ঙ্কর কাহিনী শোনাল। 18 বছর আগে যখন পৃথিবী জমে গিয়েছিল, টেল সেকশনে হাজার হাজার মানুষকে গাদাগাদি করে ঢোকানো হয়েছিল। 1 মাস ধরে না খাবার না পানি, কিছুই ছিল না। ক্ষুধা মানুষকে পাগল করে তুলেছিল। তারা একে অপরকে মেরে খেতে শুরু করেছিল। কার্টিসও তাই করেছিল। সে এক মহিলাকে মেরে তার শিশুটিকে ছিনিয়ে নিয়েছিল, যাকে সে খেতে যাচ্ছিল। কিন্তু গিলিয়াম তার ছুরি কেড়ে নিল এবং নিজের হাত কেটে সবাইকে খেতে দিল। সেই শিশুর নাম ছিল এডগার। গিলিয়ামের এই আত্মত্যাগ অনেককে অনুপ্রাণিত করল। তারাও নিজেদের শরীরের অঙ্গ কেটে অন্যদের দিল। কার্টিসের গভীর অনুশোচনা ছিল। সে নিজেকে ঘৃণা করত, কারণ ক্ষুধা তাকে মানবতা ভুলিয়ে দিয়েছিল। কিছু মাস পর উইলফোর্ডের গার্ডরা প্রোটিন বার নিয়ে এলো। তারপর থেকেই টেল সেকশনের মানুষগুলো বেঁচে আছে সেগুলোকে। নামগং কার্টিসের গল্প শুনল। সে বলল, তাদের গল্প করুন, কিন্তু এখন ইঞ্জিন দখল করাই সবচেয়ে জরুরি কাজ। কোনো লাভ নেই। নাংং প্রস্তাব দিল যে তাদের ট্রেনের বাইরের দরজা খুলতে হবে। সে বলল সে ক্রোনাল জমাচ্ছিল, কারণ বেশি পরিমাণে ব্যবহার করলে এটি বোমার মতো বিস্ফোরিত হতে পারে। সে জানাল প্রতি বছর কার্টিনা ব্রিজে সে খাদে থাকা বিমানের ধ্বংসাবশেষ দেখে। আগে শুধু এর একটা অংশ দেখা যেত, কিন্তু এখন পুরোটা দেখা যাচ্ছে। মানে বরফ গলছে এবং বাইরে বেঁচে থাকা সম্ভব। কিন্তু কার্টিস তার কথায় বিশ্বাস করল না। তার মনে হলো ক্রোনালের নেশা নাংনমের মাথা নষ্ট করে ফেলেছে। ঠিক তখনই উইলফোর্ডের সেক্রেটারি এসে নাংনংকে গুলি করল এবং তাকে মরতে ফেলে রেখে গেল। তারপর সে কার্টিসকে ইঞ্জিন সেকশনে নিয়ে গেল। সেখানে উইলফোর্ড কার্টিসকে স্বাগত জানালো। সে জানাল আসলে মেসেজগুলো তিনিই পাঠাতেন। প্রতি 510 বছরে একবার বিদ্রোহ ঘটানো ছিল তার আর গিলিয়ামের সমঝোতা, যাতে ট্রেনের জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকে। কিন্তু এবার গিলিয়াম বিদ্রোহ থামায়নি, তাই তাকে মেরে ফেলতে হয়েছে। উইলফোর্ড কার্টিসকে ইঞ্জিন দেখালো। সে বলল এখন সে বুড়ো হয়ে গেছে, একা ট্রেন সামলাতে পারছে না। তাই সেই প্রস্তাব দিল কার্টিস যেন তার জায়গা নেয়। সে ফ্র্যাঙ্কোকে আদেশ দিল টেল সেকশনের বাকি সবাইকে মেরে ফেলতে, শুধু 18 জনকে রেখে দিতে, কারণ ট্রেনের 18 বছর পূর্ণ হয়েছে। কার্টিস শুনল ফ্র্যাঙ্কো টেল সেকশনের 64% মানুষকে হত্যা করেছে। উইলফোর্ড ব্যাখ্যা করল ট্রেনের সম্পদ কম আর জনসংখ্যা বাড়তেই থাকে, তাই এই ধরনের পদক্ষেপ নিতে হয়। এদিকে নাংগং আর ইয়োনা জ্ঞান ফিরে পেল। তাদের মারতে ফার্স্ট ক্লাসের লোকজন আর ফ্র্যাঙ্কো এগিয়ে আসছিল। ইয়োনা ইঞ্জিনের গেট খুলল, উইলফোর্ডের সহকারীকে মেরে ফেলল এবং ক্রোনাল ট্রেনের বাইরে দরজায় লাগিয়ে দিল। সেই কার্টিসের কাছে দেশলাই চাইতে গেল। ইয়োনার মনে হল ইঞ্জিনের মেঝের নিচে কিছু আছে। কার্টিস তাকে সাহায্য করল, আর যখন তারা মেঝে খুলল তখন দেখল টিমি আর অ্যান্ডি বিপজ্জনক অবস্থায় ইঞ্জিনের যন্ত্রাংশে কাজ করছে। এটা দেখে কার্টিসের রাগ ফেটে পড়ল। সে উইলফোর্ডকে ঘুষি মেরে ফেলে দিল। তারপর সে ইয়োনাকে দিশলাই দিল। কার্টিস টিমিকে টেনে বের করল, আর ইয়োনা ক্রোনালে আগুন ধরালো। তারপর হলো এক ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণ এত শক্তিশালী ছিল যে বরফের এক বিশাল চাই ট্রেনের ওপর ভেঙে পড়ল। ট্রেন লাইনচ্যুত হয়ে সব কামরা ছিন্ন ভিন্ন হয়ে গেল। এই দুর্ঘটনায় প্রায় সবাই মারা গেল, শুধু টিমি আর ইয়োনা বেঁচে রইল। তারা ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে প্রথমবারের মতো মাটিতে পা রাখল। দূরের এক পাহাড়ে তার একটি সাদা ভাল্লুক দেখল। এটা ছিল এক নিদর্শন যে পৃথিবী আবার বাসযোগ্য হয়ে উঠছে। বরফ গলছিল আর জীবন ফিরে আসছিল। এই জায়গাতেই গল্পের সমাপ্তি হয়।